প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো ভবিষ্যৎ ছাত্র রাজনীতি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমরা দুজন বিশিষ্ট ছাত্র নেতাকে আমি পরিচয় করে দিতে চাই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি অবশ্যই ছাত্র নেতৃত্বের মধ্যে থেকে তার বিকাশ ঘটেছে, সে কারণে ছাত্র নেতা বলছি। জনাব মোহাম্মদ রাশেদ খান রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন আরেকজন ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আমরা নিশ্চয়ই দেখেছি যে ছাত্রলীগের বিরুদ্ধে হল দখল, সিট বাণিজ্য, হেলমেট বাহিনী গড়ে তোলা, টর্চার সেল, চাঁদাবাজি সহ নানা ক্ষেত্রে আমরা দেখেছি নানা অভিযোগের কারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র লীগের যে রাজনীতি নিষিদ্ধ করেছে। এবং একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটাই মিস্টার রাকিবকে উদ্দেশ্য করে আমি প্রশ্নটা করছি, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যুগপৎ যে আন্দোলনটি ছিল, যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য গত 15 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামে ছাত্র জনতার যে আন্দোলনের মধ্যে দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন। তারপরে কিন্তু দেশের যে রাজনৈতিক যে অবস্থানটা, সেই অবস্থানটা বলতে গেলে এটা বলতেই হয় যে প্রধান দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলাম সহ আরও বেশ কয়েকটি হয়তো বাম সংগঠন রয়েছে। কিন্তু ছাত্র নেতৃত্বের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি, তাহলে জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ তার মধ্যে যে দুটি দল এখন সবচেয়ে বেশি সারা দেশে যাদের নানা রকম কার্যক্রম থাকে, তাদের সাংগঠনিক ক্যাপাসিটি রয়েছে, সেটি বলতে হবে অবশ্যই ছাত্রদল এবং ছাত্র শিবিরের কথা। কিন্তু এই যুগপৎ আন্দোলনে আপনারা সবাই একসাথে আন্দোলন করেছেন, হাসিনা সরকারের পতনে সবাই একসাথে লড়াই করেছেন, হাসিনা দেশ থেকে চলে গিয়েছে। আমরা যখন এই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে গুম, খুন, হত্যা, এই অর্থ পাচার নিয়ে যখন দেশবাসী সোচ্চার, ঠিক সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দুটি বড় সংগঠনের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো এটিকে আপনি কীভাবে দেখছেন, এবং এই পরিস্থিতিতে আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে আপনারা মনে করেন কিনা যে আসলে এই পরিস্থিতি উত্তরণ ঘটবে, এবং যারা যুগপৎ আন্দোলন করেছেন, বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবির, আপনারা মাঠে ছিলেন, আপনাদের বর্তমান অবস্থানটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনে যে আমাদের একটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যর এখন আমাদের মধ্যে রয়েছে। বিশেষ করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই দেশে যখনই আপনি কেউ কোনো অন্যায় অপরাধ করবে, এবং আপনি যদি মনে করে থাকেন যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রে বসে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো প্রকার কোনো চক্রান্ত যদি করে থাকেন, এখনও কেউ দিবাস্বপ্ন থেকে থাকে, আমরা তার বিরুদ্ধে সবাই, পুরো রাষ্ট্রের জনগণ, ছাত্র সমাজ, সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু বাস্তবিক কারণেই কিছু প্রতিযোগিতা ছাত্র সংগঠনের মাঝে থাকে, সেগুলো আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের অনেকের বিষয়টা, দেখেন এখানে অনেকগুলো কারণ দেখা দিয়েছে। বিশেষ করে সর্বশেষ পর্যায়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অল্প কিছু কর্মকাণ্ডের কারণে অপর ছাত্র সংগঠন সহ আমরাও আলটিমেটলি আলাদাভাবে কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। কিন্তু আমাদের মধ্যে কিন্তু আপনি রাষ্ট্র বিনির্মাণে, বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রশ্নাতীত ঐক্য রয়েছে। এটি হলো আপনি একটি বিষয়। কিন্তু পরবর্তীতে আমরা এখন বর্তমান সময়ে যেটি ফেস করছি, এ বিষয়ে আসলে অনেক কথাই বলেছি, তারপরও বলি। আপনি যদি 15.5 বছরের ছাত্রদলের যে ত্যাগ, তিতিক্ষা, শ্রম, গুম, খুনের নির্যাতন, এটি হয়েছে প্রকাশ্য রাজনীতি করার কারণে। তো এই প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে আমাদের শত শত ছাত্রদলের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এবং শিক্ষা জীবন তারা শেষ করতে পারেনি, অমানবিক নির্যাতনময় জীবন ভোগ করতে হয়েছে। আমি সহ একদম ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত একজন ছাত্রদল কর্মীর জীবন নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি তাদের জীবনের নির্যাতনের করুণ চিত্রই শুধু পাবেন। কিন্তু এগুলো যদি আপনি এই জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট তো এভাবেই তৈরি হয়েছে, ছাত্রদলের এই ধরনের ত্যাগের বিনিময়ে পুরো দেশে একটি ফেসিবাদ কায়েম হয়েছিল। সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ দ্বারা নির্যাতিত ছিল, পুরো ক্যাম্পাসে তারা সন্ত্রাসী রাজ কায়েম করেছিল। তো সব কিছু মিলিয়েই তো জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন সেখানে যদি আপনি ছাত্রদলের এই ধরনের 15.5 বছরের অবদানকে অস্বীকার করে কোনো প্রেক্ষাপট তৈরি করতে চান, এবং ক্যাম্পাসগুলোতে এখনও সেই ছাত্রলীগ যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এখন গুপ্ত সংগঠন যদি সেই ভূমিকা অবতীর্ণ হয়, এবং ছাত্রদলকে অতীতে যেভাবে দোষারোপ করা হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায়
আমাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি, এখনও সে ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। আমি বলছি, আপনি দেখেন আজকে একটা চট্টগ্রাম কলেজে শহীদ ওয়াসিম বীর চট্টলার প্রথম শহীদ এবং এই জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ, এবং সবাই স্বীকার করে নিয়েই কিন্তু করছে। তো সেই চট্টগ্রাম কলেজে আজকে ছাত্র দলের যে রানিং স্টুডেন্ট যারা রয়েছে তারা গিয়েছে, তাদেরকে গেটে একজন বাধা দিয়েছে। তো পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সেই ছেলেটি হলো শিবিরের রাজনীতির সাথে জড়িত, এবং শিবিরের ওই সাদিক কায়েম সহ যারা গিয়েছিল তার পেছনে তার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু সে নিজেকে আবার দাবি করছে, আপনি ভিডিওটা যদি দেখেন, আমি সাধারণ শিক্ষার্থী। আচ্ছা, কেউ নিজেকে সাধারণ শিক্ষার্থী বলে কি কেউ কারো গায়ে হাত তুলে? তো যে সাধারণ শিক্ষার্থী তাকে সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে জানবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, এই যে আজকে যারা চট্টগ্রাম কলেজে গেল, কিংবা সারা দেশে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রদের নেতাকর্মী রয়েছে, এরা কি অসাধারণ শিক্ষার্থী? তারা কি অসাধারণ কোনো শিক্ষার্থী? তা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আল্লাহর রহমতে বেশ নেতাকর্মী রয়েছে, তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না? এরা কি কোনো অপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আমাদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো সেহেতু এই বিষয়গুলো হলো এরকম। তো আপনি দেখেন, এটা একটা নেগেটিভ দাঁড় করিয়ে ছাত্রলীগ প্রকাশ্য হামলা করে এবং ঘোষণা দিয়ে আমাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নানাবিধ মিথ্যাচার করে আমাদের 15.5 বছর ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রেখেছে। আর এখন দেখা যাচ্ছে শহীদ ওয়াসিম যে কলেজ থেকে ছাত্র দলের একজন নেতা হিসাবে এই জুলাই আগস্ট আন্দোলন ভূমিকা পালন করে পুরো বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, একজন ছাত্র দলের পদধারী নেতা হিসাবে সেই কলেজে আমরা বাধার সম্মুখীন হচ্ছি এই গুপ্ত সংগঠন দ্বারা। সাধারণ শিক্ষার্থী যদি আমি দেখি যে না 501,000 সাধারণ শিক্ষার্থী প্রতিবাদ করছে, আমরা মেনে নেব যে ঠিক আছে, আমরা দেখবো, অ্যানালাইজ করে দেখবো আমাদের সেখানে কোথাও ভুল রয়েছে কি। আপনার বিশ্লেষণ নিশ্চয়ই আপনার কাছে অনেক গুরুত্ব বহন করে, কিন্তু যে পারসেপশনটা, সেই পারসেপশনটা ক্লিয়ার না হলে তো সেটি একটা ছাত্রদের মতো বড় একটা সংগঠন, তাদের নিয়ে মানুষের একটা মিশ্র ধারণা হতে পারে। আপনি যে কথাগুলি বললেন, গুপ্ত সংগঠনের কথা বা ছাত্রদের একজন নেতা চট্টগ্রাম কলেজে ঢুকতে পারেনি, বা কুয়েটের প্রসঙ্গে আসলে হয়তো একই কথা বলবেন, কিন্তু যে প্রশ্নটি সেটি হচ্ছে গিয়ে যে তারা যেটা ভাবছেন, যাদেরকে নিয়ে অভিযোগ তুলবার চেষ্টা করছেন, আমি সরাসরি ছাত্র শিবিরের কথাই বলি, তো তারা তো যেমন আজকে মধুর ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করলেন, সেখানে কিন্তু আপনারা একটা প্রতিবাদ করলেন। আবার একই জিনিস আমরা দেখেছি যে কুয়েটের ক্ষেত্রেও দেখলাম যে তারা একই অভিযোগ করলেন যে এই ছাত্রদল যুবদলের নেতাকর্মীরাই সেখানে আক্রমণ করেছে। এই অভিযোগগুলি কেন? জি, ধন্যবাদ। আপনি লক্ষ্য করে দেখবেন, যেখানে যেহেতু ছাত্র শিবিরের তো আসলে সব ক্যাম্পাসে সমান অবস্থান নেই, তাদের যে রাজনৈতিক কৌশল, তারা যেভাবে অর্থনৈতিক সাপোর্ট দেয় কিংবা যে যাদেরকে টার্গেট করে, স্টুডেন্টদের টার্গেট করে তাদেরকে কর্মী বানায়, তাদের আদর্শ দেখে স্বতঃস্ফূর্তভাবে কেউ যায় বলে না যে আমাদের যেরকম কি আমাদের একদম গ্রাম পর্যায় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সেখানে বলে যান আমি ছাত্রদল করব ওপেন। তো তাদের তো একটা ক্রাইটেরিয়া রয়েছে, তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তাদের একটা অবস্থান রয়েছে সেখানে তাদের আচরণ ঠিক ছাত্রলীগের মতো, একদম হুবহু ছাত্রলীগ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। যেমন আপনি তামিরুল মিল্লাত বলেন, তামিরুল মিল্লাতে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো অবস্থান আছে? এই যে লাস্টে টঙ্গীর একটা ঘটনা, এটা মেয়ের সংক্রান্ত ঘটনাকে তারা এটাকে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ চালাই দিল। আচ্ছা, সেখানে তো একটা স্পেসিফিক কারণ থাকতে হবে যে ঠিক আছে এই কারণে আধিপত্য বিস্তার হতে পারে, সেটা ছাত্রদল কমিটি গঠন হতে পারে কিংবা ছাত্রদল নানাবিধ কারণ হতে পারে। তো তামিরুল মিল্লাতে তারা কিন্তু এটা বলে না, খালি বলে যে ছাত্র শিবিরের উপর ছাত্রদল হামলা করেছে, হামলা হয়েছে, আমরা স্বীকার করছি, অবশ্যই একটা হামলা হয়েছে। এখন পুরো বাংলাদেশে কত কিছু তো হচ্ছে, এদের কোনো স্থান আছে কোনো সন্ত্রাসীদের যারা ধর্ষণ করে, যারা এগুলির সাথে আপনাদের সম্পৃক্ততা নাই? না, এখন আপনি শুনেন, যেখানে আমাদের সামান্যতম সম্পৃক্ততা পাই আমরা তো ব্যবস্থা নিচ্ছি। যেমন আপনি যে কুয়েটের ঘটনাটা উল্লেখ করলেন, আপনি কুয়েটের ঘটনায় দেখেন এলাকাবাসীর সাথে আমাদের যুব দলের একজনকে পাওয়া গেছে, আমরা তো ব্যবস্থা নিয়েছি। কিন্তু এই ঘটনার যেখানে সূত্রপাত, যে প্রথম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, সে গিয়ে প্রথম যে হামলাটা সূচনা করলো, ছাত্র দলের এই যারা হেঁটে যাচ্ছে তাদের হামলা করলো, ভিডিওতে স্পষ্ট। কই কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়। কি ব্যবস্থা নেবে সেটা? অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কমিটি দিয়েছিল তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং ছাত্র শিবির এখানে শুধু দায় চাপিয়ে শুধু দায় চাপিয়ে, এখানে কিন্তু তারা বলছে না তাদের কোনো কমিটি রয়েছে কি না,
যেমন ছাত্র শিবিরের রানিং যে সেক্রেটারি, সে তো খুলনা বিশ্ববিদ্যালয়ের। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তো সেই সূচনা লগ্ন আজ অবধি নিষিদ্ধ। তাহলে সে কিভাবে ছাত্র রাজনীতি করলো? তা আমরা যে অভিযোগ করি, আমাদের অভিযোগ তো সত্যতা, তার জেনারেল সেক্রেটারি সে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে সে অনেকগুলো পদ হোল্ড করে কিন্তু ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি হয়েছে। ক্যাম্পাস হয়তো নিষিদ্ধ, কিন্তু জাতীয়ভাবে তিনি তো সেক্রেটারি হতেই পারেন। আপনি ছাত্র, লেট মি ফিনিশ, ছাত্র রাজনীতি কি ক্যাম্পাসের বাইরে হয়? সে কি মহানগর পলিটিক্স করছে? সেই ক্যাম্পাসে হয়তো তিনি করেননি। সে তো ওই, আচ্ছা এখন সে ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাহলে ওই বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সে কি ঢাকায় এসে পলিটিক্স করছে? সে তো ওখান থেকে অনার্স মাস্টার্স করে ওখানে পলিটিক্সটা করতে হয়েছে। আর আপনি কি মনে করেন ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি একজন, সে অনার্স মাস্টার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পলিটিক্স না করে এখানে চলে আসছে? অর্থাৎ এটি তাদের প্রতিষ্ঠিত। এখন হয়তো আপনাকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ দাঁড় করিয়ে সাময়িকভাবে পার পেয়ে যাচ্ছে, কিন্তু এতে শেষ রক্ষা হবে না। সাধারণ শিক্ষার্থীরা যেদিন সত্যিকার অর্থ বুঝতে পারবে, মানে রুখে দাঁড়াবে, জানা এই ধরনের রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। যেমন ছাত্রলীগের আমলে, আমি একটা কথা বলে শেষ করে দিই, ছাত্রলীগের আওয়ামী লীগের আমলে প্রতিটি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের নাম আমাদের তো ওপেন পিটাইতো, আমাদেরকে মারতো, আবার ধরে প্রক্টরের মাধ্যমে পুলিশে দিত, আবার মামলাও দিত আমাদের নামে এভেলেবেল। এবং ঢাকা ইউনিভার্সিটিতে অহরহ এরকম ঘটনা ঘটেছে। কিন্তু শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের পদ নিয়ে হলে থাকতেছে, জেনারেল স্টুডেন্টের ছাত্র শিবির বলে মেরে পুলিশে দিচ্ছে। হয়েছে না এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে? প্রতিটি ক্যাম্পাসে হয়েছে না? এর দায় শিবিরে নেওয়া উচিত না? তাদের এই সাহস নেই যে আমি জেনারেল স্টুডেন্টের কেন আমি এই ভুক্তভোগী করবো? আমি একটা কমিটি দিয়েছি, আমার পদধারী নেতা। নিশ্চয়ই আপনার বক্তব্য শুনলে ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি কোনো প্রতিক্রিয়া থাকে হয়তোবা তারা তাদের প্রতিক্রিয়া বলবেন। আজকে আমরা ছাত্র শিবিরের কাউকে রাখতে পারি না, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকজন অতিথি আমরা আজকে আমন্ত্রণ জানাচ্ছি, মোহাম্মদ রাশেদ খান, যিনি ডাকসুর আমরা বলতে পারি যে নির্বাচনে না জিতলেও মনে করি সাধারণ ছাত্রছাত্রীরা যেটা মনে করে, এবং আমরা গণমাধ্যম যারা দেখেছি, মিস্টার রাশেদ খান যদি নির্বাচনের ফলাফল ফেয়ার হতো হয়তো বা তিনি ডাকসুর যে পরবর্তী পদ, সেটি জিএসের পদ, সেটি তিনি হয়তো পেতেন। আমি রাশেদ খান আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো ছাত্র রাজনীতি থেকে এখন একেবারে পুরোদমে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত এবং তরুণ জাতীয় রাজনীতিবিদই আমরা বলতে হবে, এবং আপনি আপনার এলাকায় এবং সব জায়গায় আপনি জাতীয় রাজনীতির যে পদচারণা সেটি আপনি করছেন। এই যে বিপরীতমুখী একটি অবস্থান, আমরা এই পর্বে সে আলোচনা করে আমরা অন্য আলোচনা চলে যাব, জাতীয় রাজনীতির আলোচনা চলে যাব। এই অবস্থান থেকে আসলে উত্তরণের উপায় কী? যেহেতু আপনি ক্যাম্পাসে সরাসরি রাজনীতি করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের সেই সময়কার কথা মনে আছে যখন সবাই পালিয়ে বেরিয়েছিল, আপনি কিন্তু আপনার সেই উচ্চকণ্ঠিত বক্তব্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনি কিন্তু থামাননি, এখনও সেভাবে রয়েছেন। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বর্তমানে আসলে অভ্যুত্থানের পরে যা শুরু হয়েছে এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। দেখেন, গ্রামগঞ্জ, হাট বাজার, পাড়া মহল্লায়, অফিস আদালত, সর্বত্র এক ধরনের বিশৃঙ্খলা, এবং মনে হচ্ছে যে নিজেদের ভিতরে আমরা বিরোধে জড়িয়ে পড়ছি। যখন অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী বা যে শক্তি অভ্যুত্থানের পক্ষে, তারা যদি এক না থাকে তাহলে কিন্তু ওই অভ্যুত্থান বৃথা যায়, ব্যর্থ হয়। আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা যারা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম, এখন কোনো একটি কারণে আমরা আসলে বিভাজিত হয়ে পড়েছি। রাকিব ভাই যেটি বললেন যে হ্যাঁ, আমাদের ভিতর একতা আছে, তবে রাজনৈতিক প্রতিযোগিতা আছে। এখন রাজনৈতিক প্রতিযোগিতা যদি সহনশীল মাত্রায় না থাকে, সেটি যদি আসলে সংঘর্ষে পরিণত হয়, সেটি কিন্তু আবার খুবই খারাপ। রাজনৈতিক প্রতিযোগিতা থাকুক, সমস্যা নেই, বাকযুদ্ধ এটি থাকতেই পারে, এটি গণতন্ত্রের অংশ, কিন্তু কোনোভাবেই সংঘর্ষে জড়ানো যাবে না। আপনার যে চিন্তা, আপনি সেই চিন্তার আলোকে বক্তব্য দেন, কথা বলেন, আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি বোঝান যে আপনি ভালো, এটি কোনো খারাপ দিক হিসেবে আমি মনে করছি না। কিন্তু অন্যদিকে ব্লেম দেওয়া, মিথ্যাচার করা এবং একই সাথে আপনার মানুষকে বিভ্রান্ত করা, সেটি কিন্তু করা যাবে না। অভ্যুত্থানের আগের রাজনীতি দিয়ে এই বর্তমানের বাংলাদেশ আপনি চালাতে পারবেন না, না ছাত্র রাজনীতি না জাতীয় রাজনীতি। দেখেন, এখনকার তরুণরা কিন্তু অনেক সচেতন। আমাদের জাতীয় নেতৃত্বের জায়গা থেকে যে বক্তব্য আসে, সেই বক্তব্যর সাথে তরুণদের বক্তব্যের ডিফারেন্স রয়েছে। সুতরাং এই বর্তমানে তরুণদের যে পালস, সাধারণ মানুষের যে চিন্তা, সেইটার সাথে আমরা যদি তাল মেলাতে না পারি, তাহলে আমাদের আসলে রাজনীতি অন্ধকার। সুতরাং আমাদের বক্তব্য হলো যে আমাদের একতা আসলে ধরে রাখতে হবে, এবং একই সাথে মানুষ যেটি চাই, মানুষের আকাঙ্ক্ষার আলোকেই
আমাদের রাজনীতি করতে হবে। মানুষের আকাঙ্ক্ষা এবং চিন্তার বাইরে গিয়ে কোনো ধরনের রাজনীতি বাংলাদেশে কেউই করতে পারবে না, সেটি গণ অধিকার পরিষদও না, বিএনপিও না, জামাত ইসলামও না, ইসলামী আন্দোলনও না, কোনো বাম রাজনৈতিক সংগঠনও না, কোনো আপনার অন্যান্য যে মধ্যপন্থী দল তারাও পারবে না। আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে যেটি দরকার রাজনৈতিক সংস্কার, সংস্কৃতির পরিবর্তন। আপনার ওই আওয়ামী লীগের যে রাজনৈতিক কালচার, দখলদারিত্ব, লুটপাট, চুরি, ডাকাতি, মারামারি, সেই কালচারকে বর্তমান অভ্যুত্থানের পরে যদি আপনি জিয়ে রাখেন, ওই কালচারের ধারায় আপনি চলতে থাকেন, তাহলে কিন্তু কোনো কিছু পরিবর্তন তো হবে না। সুতরাং আমি মনে করি যে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ছাত্র সংগঠনগুলোর ভিতরে আসলে যে ধরনের সংঘর্ষ, আমি আবারও বলছি যে প্রতিযোগিতা কোনো সমস্যা না। আপনার প্রতিযোগিতার মাধ্যমে আপনার ভালোটা আপনি তুলে ধরবেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু কতিপয় জায়গায় আমরা কিন্তু সংঘর্ষ দেখেছি, এই সংঘর্ষ কোনোভাবেই কাম্য না। এবং এই সংঘর্ষ বন্ধ করার জন্য অবশ্যই যারা বড় রাজনৈতিক দল রয়েছে তাদেরকে কিন্তু জোট করে ইলেকশন করারও কিন্তু সে ধরনের আপনার নজির রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি উভয়ের সংগঠনকে আপনার নিয়ন্ত্রিত করা এবং একই সাথে তাদেরকে আপনার সঠিক গাইডলাইন দেওয়া এই মুহূর্তে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মিস্টার খান, আমি একটা বিষয়, যেহেতু একটা বাহাস চলছে এবং আমরা তো গণতন্ত্রের বিহুটি কিন্তু যুক্তি পাল্টাপাল্টি থাকবে, সেটা কিন্তু একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্যে থাকলে আপনি যেটা বলছিলেন সেটি অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি মারামারি হানাহানিতে চলে যায় তাহলে সেটি কিন্তু এক ধরনের বিপদ ডেকে আমরা ফ্যাসিবাদ যেটা তারা আবার হয়তোবা তাদের ফিরে আসবার সংখ্যা, সেই সংখ্যা কিন্তু আমরা শঙ্কিত হতে পারি। সেই অবস্থার প্রেক্ষিতে থেকে আজকে মিস্টার রাকিব যেহেতু এখানে আছেন, ছাত্র শিবিরের হয়তোবা আমরা কাউকে আজকে এখানে আনতে পারিনি, তো আপনি কি মনে করেন যে কেউ একটু নিজেদের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টাকে সমাধান করার কোনো সুযোগ করা যায় কিনা? কেন, কি জন্য? কারণ একসাথেই তো যুগপৎ আন্দোলন করেছে, সহযোদ্ধা ছিল। উনি বলছিলেন যে ছাত্রদলের অনেক নেতা কর্মী তারা মামলা, জেল জুলুম খেটেছে। ছাত্র শিবিরও কিন্তু একই অবস্থায় তারা ছিল, তারাও কিন্তু প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি, তারাও কিন্তু জেল জুলুমের মুখোমুখি হয়েছিল। তো এই দুই সহোদর যদি আমরা বলে থাকি, তাদের এই সহোদরকে একসাথে কাজ করবার জন্য আপনারা কোনো ভূমিকা রাখতে পারেন কিনা? দেখেন, আমরা সবসময় ঐক্যের পক্ষে। আমাদের যে এই অল্প বয়সে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা এই বর্তমানে যারা আসলে সরকার গঠন করেছে তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা একটি জাতীয় সরকার গঠন করেন, যেখানে সবার অংশীদারিত্ব থাকবে এবং সবাই মিলে আসলে সরকারটা পরিচালনা করবে এবং সবাই সরকারকে ওন করবে। যদি আপনারা এই কাজটা না করেন তাহলে কিন্তু জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়বে এবং পরবর্তীতে বিপ্লবের শক্তির মধ্যেই বিভাজন, মারামারি, কাটাকাটি, রুটি ভাগাভাগি নিয়ে নানান ধরনের কন্দল, সংঘর্ষ, হত্যাযজ্ঞের ঘটনা কিন্তু ঘটবে। ৭১-এর পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো ৭১ থেকে আসলে আমরা ২৪-এর পরে আমরা শিক্ষা নিতে পারি নাই। আমার যে কারণে মনে হয় যে আমরা সেই মনে হয় ৭১-এর পথে আবার হাঁটছি। মুক্তিযোদ্ধাদের মধ্যে মারামারি, ডাকাতি মুক্তিযোদ্ধারা করেছে, কিন্তু সবাই না, একটি অংশ। এবং একই সাথে ওই সময় দেখেন আপনার আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে বের হয়ে গিয়ে জাসদ গঠন করা, বিপ্লব, প্রতিবিপ্লব, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা করা, নানান ঘটনা ঘটেছে। এরপরে আপনার সিপাহী বিপ্লবের ঘটনা ঘটেছে। আপনার প্রেসিডেন্ট মানে এরশাদকে প্রেসিডেন্ট বললে আসলে ভুল হবে, এরশাদ ক্ষমতা দখল করেছেন। আমাদের ৯০ পর্যন্ত যে প্রতিহিংসার রাজনীতি, বিপ্লব প্রতিবিপ্লব, অর্থাৎ আমরা সেই ধারাবাহিকতা থেকে আমরা মনে করেছিলাম যে ২৪-এর পরে হয়তো আমরা বের হতে পারবো, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা সেই একই পথে হাঁটছি। ৭১-এর পরে যেটি বলা হয় যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা গঠন করতে পারিনি এবং ৩০ লক্ষ শহীদ বা ২ লক্ষ মা বোনের যে সম্ভ্রম, সেটা এক ধরনের ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে মনে হচ্ছে যে ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের এই নিজেদের ভিতরে বিরোধের কারণে আসলে ব্যর্থ হওয়ার পথে। দেখেন, এখনো পর্যন্ত আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম, যেখানে আপনার আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে বিচার করা হবে, একই সাথে বাংলাদেশকে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র থেকে জাতিকে মুক্ত করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতায় আমরা ফিরতে পারি নাই। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা, পুলিশে আওয়ামী লীগের প্রেতাত্মারা, র্যাবে আওয়ামী লীগের প্রেতাত্মারা, প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগের প্রেতাত্মারা। এখন আপনি আওয়ামী লীগের বাহিনীতে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে এই বাহিনীতে রেখে আপনি যদি বলেন যে রাষ্ট্র সংস্কার করব, দেশকে আমি নিয়ন্ত্রণ করব, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করব, এটি আসলে কোনোভাবে সম্ভবপর নয়। সামগ্রিকভাবে আমার কাছে যেটি মনে হয় যে রাষ্ট্র আসলে এখন অরক্ষিত। একটা রাষ্ট্র যখন অরক্ষিত থাকে, কোনো বাহিনী যখন ফাংশন করে না, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যখন কোনো ধরনের কার্যক্রম হয় না, তখন আসলে এই ধরনের বিভাজন এটা কিন্তু অবধারিত হয়ে যায়। আমি সেটাই লক্ষ্য করছি যে এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে সংঘর্ষ,
বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে, আপনার বিভিন্ন জায়গায় মারামারি, গ্যাঞ্জাম, ছিনতাই, চুরি, ডাকাতি, এগুলো কিন্তু গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু বেড়ে গিয়েছে। এবং একই সাথে ছাত্র সংগঠনগুলো যারা একসাথে আন্দোলন করলো, একসাথে বসলো, একসাথে কাজ করলো, হাসিনাকে একসাথে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিল, তাদের ভিতরেও যে বিভাজন, এই বিভাজনের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে পারে। আওয়ামী লীগকে আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ আওয়ামী লীগকে ঠেকানো। হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু আমার মনে হয় হাসিনার ফেসিবাদতন্ত্র তো সব রয়ে গেছে। এইখান থেকে কি সচিবরা, ডিসিরা, এসপিরা যারা আওয়ামী লীগকে এতদিন ক্ষমতায় রেখেছিল তারা কি আসলে পালিয়েছে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়জন পালিয়েছে? হাইকমান্ড পালিয়েছে, শেখ পরিবার পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের তো আরও অপরাধী ছিল, তারা তো রয়েই গেছে। সুতরাং এই জায়গায় আমাদের মনে হয় আরেকটু চিন্তা করা দরকার। আমরা ফেসিবাদ বিরোধী শক্তি, আমাদের ভিতরে যে ঐক্য ছিল সেই ঐক্য ধরে রাখা দরকার। এবং সেই জন্যই আমরা বারবার বলছি যে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করেন, বিএনপির মতামত পরামর্শের ভিত্তিতে 2 জনকে যুক্ত করেন, 5 জনকে যুক্ত করেন, আমাদের মতামত নেন, জামাতের নেন, অন্যান্য দলের নেন, সবাইকে নিয়ে আপনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করেন, তাহলে জাতীয় ঐক্য সংহতি ফিরে আসবে। এই যে আমাদের ইউনূস স্যার তিনি কি করলেন, একটা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন। এই জাতীয় ঐক্যমত কমিশন গঠন করার পর থেকে অনৈক্য আরো বেড়ে গিয়েছে, কোথাও কিন্তু ঐক্য তারা রক্ষা করতে পারছে না। তাদের কি দায়িত্ব ছিল? তাদের দায়িত্ব ছিল যে দলগুলোকে ডেকে বোঝানো, বসা, যে আপনারা এগুলো করেন না। এবং এমনকি যাদের ভিতরে বিরোধ, এই ঐক্যমত কমিশনের দায়িত্ব ছিল তাদেরকে ডাকা, বসা, বোঝানো। সেই কাজটি করছে নাকি? আমার মনে হচ্ছে যে তারা এখন অট্টহাসি দিচ্ছে, আমরা নিজেরা নিজেদের ভিতর বিরোধে জড়িয়ে পড়ছি, আর ঐক্যমত কমিশন তারা এখন অট্টহাসি দিচ্ছে। আমার কাছে যেটি মনে হয় যে একটি গ্রুপ অফ পিপুল বা একটা গোষ্ঠী, তারা চাচ্ছে মূলত যে আমাদের ভিতরে বিভাজন। কারণ যখন এই দেশে বিশৃঙ্খলা তৈরি হবে, যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তখন অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হবে যে তোমরা তো ব্যর্থ হচ্ছ, কিছু তো নিয়ন্ত্রণ করতে পারছো না, ক্ষমতা আমাদের কাছে দাও। 1/11 কিন্তু এটি হয়েছে। সুতরাং এখন বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন পর্যায়ে আছে আমি আপনি কেউ কিন্তু জানি না। আমাদের ভিতরে এখন আসলে ঐক্য বিনষ্টের সময়টা আসে নাই, এখন সময় ঐক্য অটুট রাখা। আমি বিশেষ করে ছাত্রদল এবং শিবির আসলে তারা উভয়ই কিন্তু সংগ্রামী। এই যে গণ অভ্যুত্থান, আমি নিজে জানি, রাকিব ভাই, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই, আমি, আমাদের সভাপতি নুরুল হক, আপনার সাথে আমরা কিন্তু একসাথে পরামর্শ করে কাজ করেছি। এবং আমাদের ছাত্র অধিকার পরিষদ, আপনার ছাত্রদল একসাথেই কিন্তু কাজ করেছে। আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ান মোল্লা, আমাদের রাকিব ভাই, তারা কিন্তু একসাথেই পরামর্শ করে কোথায় কি করতে হবে, কি করা উচিত। আমি নিজে জানি, অনেকে হয়তো বলবে যে ছাত্রদলের ভূমিকা নাই, কিন্তু আমি জানি যে ছাত্রদল মাঠে ছিল, ছাত্র অধিকার পরিষদ তো আগে থেকেই এই আন্দোলনের যেহেতু অন্যতম স্টেক হোল্ডার, এবং একই সাথে ছাত্র শিবিরও তো ভূমিকা রেখেছে। এই ক্ষেত্রে আপনার নাহিদরাও ব্যাপক ভূমিকা রেখেছে, সবাই ভূমিকা রেখেছে। আমার মনে হয় যে এই জাতীয় ঐক্যমত কমিশনের উচিত হবে এই ছাত্রদেরকে সবাইকে নিয়ে বসা। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে আমরা দেখলাম যে আমাদের মোহাম্মদ ইউনূস স্যার তিনি একটি বৈঠক করলেন, এরপরে দেখেন বিভাজনটা কিন্তু আরও বেশি ছড়িয়ে পড়েছে। তখন কিন্তু সবাই এক হয়ে বললো, তখন দেখেন শিবিরও বলছে, ছাত্রদলও বলছে, ছাত্র অধিকার পরিষদ বলছে, অন্যান্য বাম সংগঠনগুলো বা অন্যান্য ইসলামিক ছাত্র সংগঠন তারাও বলছে যে প্রফেসর ইউনূস কেন মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে বসলেন, আমাদের নিয়ে কেন বসলেন না? এই যে এই বিষয়গুলোতে তারা কিন্তু একমত পোষণ করেছিলেন। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বিনিয়ামিন মোল্লা তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে ছাত্রদের মধ্যে ঐক্য দরকার, এবং ঐক্যর জন্য দরকার জাতীয় ছাত্র কাউন্সিল, অর্থাৎ সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক থাকবে, এবং সেখানে MOU-তে স্বাক্ষর হবে যে আমরা কি কি কাজ করতে পারবো অভ্যুত্থানের পরে, যেহেতু আমরা নতুন করে রাষ্ট্র সংস্কার করতে চাই, দেশ এবং জাতি গঠন করতে চাই। এবং এটা ইউনূস স্যারকে দায়িত্ব নিতে হবে যে MOU-তে স্বাক্ষর করবে যে আমরা কি কি কাজ করতে পারবো, আমরা কার বিরুদ্ধে কতটুকু বলতে পারবো, কি বলতে পারবো না। অভ্যুত্থানের পরে যদি এই ধরনের রাজনীতি বা রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আপনি না করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই অভ্যুত্থান ব্যর্থ হবে। আর জাতীয় রাজনীতির বিষয়ে যেটা বলবো, আমরা বলেছিলাম যে জাতীয় আপনার রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, এবং সেখানেও প্রত্যেকটা দল থাকবে, তারা কিন্তু MOU-তে স্বাক্ষর করবে যে আমি কি করতে পারবো, কি করতে পারবো না। যদি আমরা এই বোঝাপড়ার জায়গাটা ঠিক করতে না পারি, তাহলে এই বাংলাদেশ কখনোই উন্নত হবে না। এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, অন্যান্য সেক্টর বলেন, কোথাও উন্নত হবে না। আমরা কি এই সারা জীবন ধরে সংগ্রাম করব? আমরা এই যে হাসিনার 16 বছরের পর আমরা ফেসিবাদ মুক্ত হলাম, এরপরে কি আরো 20 বছর পর একটা ফেসিবাদ হবে? এইভাবে কি সারা জীবন ধরে মারামারি, হানাহানি, কাটাকাটি, আর শহীদ যাবে, আর শহীদদের আমরা শহীদের প্রাণ যাবে, আর আমরা বারবার 10 বছর 15 বছর পরে আমরা শহীদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব? এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। আমরা মনে করি 24 শেষ, এখানেই সমাপ্ত টানতে হবে, এবং সবার ভিতর ঐক্য ধরে রেখে আমাদের আগামীর
বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে যেতে হবে। এর বিকল্প কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই আমি মিস্টার রাকিব আপনার কাছে আসবো, একটা চমৎকার কথা বলেছেন, আমার কাছে ভালো লেগেছে মিস্টার রাশেদ খান। তিনি বলেছেন যে একটা এমইউতে স্বাক্ষর করা একটা চার্টার, যে আমরা ভবিষ্যৎ রাজনীতিতে বিশেষ করে ছাত্ররা রাজনীতিতে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন এসছে। সেই জায়গায় আপনার কাছে ফিরবার চেষ্টা করবো। প্রিয় দর্শক, সময় এখন কিন্তু ঐক্যের, এবং সেই ঐক্যের কথাই কিন্তু আজকে দুজন অতিথি আমাদেরকে বললেন। তরুণ দুই ছাত্রনেতা এবং বর্তমানে রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে রয়েছেন জনাব রাশেদ খান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তাদের দুজনকে আবার আমরা বিরতির পরে একই আয়োজনে ফিরে নিয়ে আসছি। ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ভবিষ্যৎ ছাত্র রাজনীতি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলছিলাম। ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি হিসেবে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান, রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। আমরা ছাত্র রাজনীতির নানা প্রসঙ্গ বলছিলাম। আসলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে, আসলে থাকবে কি থাকবে না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে নানা প্রশ্ন এসছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের বক্তব্যকে নিয়েও কিন্তু আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। আপনি কীভাবে দেখবেন বিষয়টি? ধন্যবাদ। এতক্ষণ আমরা জনাব রাশেদ খানের যে সত্যিকার অর্থে যে সঠিক বাংলাদেশ বিনির্মাণে যে তার যে পরামর্শগুলো শুনলাম, ভালো লেগেছে। যদিও আমাদের জন্য বলেছে সংশোধন হওয়ার বিষয়গুলো রয়েছে। আপনি দেখেন যে এই পর্যন্ত এই 7 মাসে জুলাই আগস্ট আন্দোলনের পরে 7 মাসে ছাত্রদল দ্বারা আমাদের যে বর্তমান নির্দলীয় সরকার রয়েছে, একটি দাবিকে আমরা করেছি, শুধু একটি দাবি করেছি, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছি আমরা 2 থেকে 3 বার সব ক্যাম্পাসগুলোতে, এবং একটি বড় আকারে শহীদ মিনারে অনেক বিশাল আয়োজন করে। কিন্তু আমরা দাবি করেছি যে আপনি ছাত্রলীগের বিচারে এটা আমরা ছাড়বো না, কারণ আমরা এর দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত। সেহেতু ছাত্রলীগের বিচারের দাবিটা আমরা চাই। আমাদের ছাত্রদলে যারা গুম খুনের শিকার হয়েছে, তার সাথে যারা জড়িত, তাদের বিচার আমরা চাই, এটুকুই আমাদের দাবি। কিন্তু আমাদের দ্বারা সামান্য পরিমাণ ডিস্টার্বড হয়, একদিন কোনো কাজ করেছে কিনা 1971 সালের ভূমিকার আজকের দিনের আমাদের যে ভূমিকাটা, আমি সেটা বলছি আর কি। তৃতীয়ত আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আপনি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজগুলোতে ছাত্রদল একদম সাধারণ শিক্ষার্থী যে বিষয়গুলোকে লাইক করে, প্রথমত হলো যে ছাত্র রাজনীতি দ্বারা সামান্যতম ডিস্টার্ব যেন কোনো শিক্ষার্থী যেন না হয়, এবং পড়াশোনার পরিবেশ সামান্য পরিমাণে যেন ডিস্টার্ব যেন না হয়, সামান্য পরিমাণে। মানে আমি এটার কোনো ব্যাখ্যা নেই যে একটা ক্লাস মিস করে কারোর সাথে সাক্ষাৎ করা কিংবা একটা রাজনীতি আড্ডা দেয়া, সেটা রাষ্ট্র নিয়ে আপনি আলোচনা করেন, যত বড় কর্মসূচি থাকুক সেখানে আসা, আমি এটা ব্যক্তিগতভাবে কখনো এটাকে প্রশ্রয় দেই না। হ্যাঁ, অতীতে একটা ফেসিবাদ সরকার ছিল, তখন অনেকভাবে আমাদের কাজ করতে হয়েছে, বাট এ পর্যায়ে এসে আমার ছাত্রদলের একজন নেতা ওর কর্মী তার ক্লাস রেখে, পড়াশোনা রেখে, তার স্বাভাবিক জীবনযাপন রেখে সংগঠন করতে হবে, এটার পক্ষপাতে আমি শুধু নয়, আমাদের ছাত্রদল এই পর্যায়ে নেই। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 কলেজ রয়েছে, একটি জায়গায় সাধারণ শিক্ষার্থীদের আমাদের দ্বারা হয়রানির শিকার হয়েছে? হয়নি। একটি জায়গায় আমি যাচ্ছি, তাহলে এখানে কি সাধারণ শিক্ষার্থী নেই? কিন্তু লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থী, তাহলে এখানে তো আমরা তাদেরকে নিয়েই আমরা রাজনীতি করে যাচ্ছি। তাহলে যেখানে শিবিরের যেখানে অবস্থান মোটামুটি ভাবে স্বীকৃত, সবাই জানে, এটি ঐতিহাসিকভাবে স্বীকৃত যে চট্টগ্রামে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান তারা ওইভাবে কাজ করে, সেখানে কেন সমস্যা ক্রিয়েট হয়? তামিরুল মিল্লাতে কেন সমস্যা সৃষ্টি হয়? কেন কুয়েটে সমস্যা সৃষ্টি হবে? হোয়াই? এগুলো তো সমস্যা সৃষ্টি হচ্ছে না, এখানে সাধারণ শিক্ষার্থীরা নেই। আমি একটু প্রশ্ন রেখে গেলাম। আমি বলি, আমি শেষ করে দিচ্ছি, আপনি যতই সোশ্যাল মিডিয়া নেগেটিভ দাঁড় করান, আপনি আজকে একটা ঘটনা, উল্লেখযোগ্য একটা ঘটনা বলি আপনাকে, খুব মজার ঘটনা। আমাদের জনতার মেয়র বলা হয় ইশরাক হোসেনকে, এবং তিনি খুবই জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী, এবং তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে। তার যে রাষ্ট্র নিয়ে ভাবনা, এবং তার বাবা যে গেরিলা যোদ্ধা, সে খুবই প্রাউড ফিল করে। হ্যাঁ, সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, এবং সে ঢাকায় খুবই জনপ্রিয়। আপনি এই সাইডে যদি, আমি নিজে তার ওই দিকে থাকি, আপনি ইউ কান্ট ইমাজিন সাধারণ জনগণের মাঝে কি ধরনের জনপ্রিয়তা তার মধ্যে রয়েছে। সে কারণে শিবির সর্বশেষ একটা প্রোগ্রাম করেছিল আর কি আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে বিএনপি থেকে তাকে গেস্ট রেখেছিল, যদিও তার অগোচরে হয়তো তার সাথে একবার কথা বলেছিল, সেই প্রোগ্রামে যায়নি। এবং তার পক্ষে এই শিবিরের নেতাকর্মীরা ব্যাপক একটা ভূমিকা রাখে সোশ্যাল মিডিয়া। আজকে তিনি স্থানীয় নির্বাচন নিয়ে
তিনি একটি খুব কঠোর অবস্থান নিয়েছেন, এর আগেও নিয়েছেন, বাট আজকে তাকে এই শিবিরের নেতাকর্মীরা তাকে এমন কোনো বাজে কোনো হিংসাত্মক মনোভাব দেখায়নি। সে ক্ষুব্ধ হয়ে সে এই ইশরাক হোসেন আজকে অনেক কষ্টে একটি স্ট্যাটাস দিয়েছেন যে এদেরকে যদি আপনি মানে এই ধরনের যদি প্রক্রিয়া চলতে থাকে এই দেশে কিছু থাকবে না। সে খুব আক্ষেপ করে যে তাকে এই কিছুদিন আগে, অর্থাৎ এটি হলো জামায়াতে ইসলামী এবং ইসলামী শিবিরের চরিত্র, যে আপনি কখন তাদের স্বার্থে পরিপন্থী, তাদের মতামতে পরিপন্থী একটি সেন্টেন্স তারা সহ্য করতে পারে না। এটি তো একটা কথা আপনি সহ্য করতে পারেন, ভালো কথা মনে করেছেন আজকে। এটা সহ্য করতে পারেন। সাদেক হোসেন কোকার কথা মনে রাখি যে জীবনের শেষ মুহূর্তে তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারেননি, তার লাশ দাফন এগুলো তাদের মনে নেই এখন। আজকে যেভাবে ইশরাক হোসেনকে নিয়ে আমি নিন্দা জানাচ্ছি, আজকে ইশরাক হোসেনকে নিয়ে যেভাবে বিদ্রুপাত্মক একটি ঘটনা শুধুমাত্র দেখেন, এতদিন তিনি ঠিক ছিলেন। ইঞ্জিনিয়ার ইশরাক কিভাবে কারাবরণ করলেন, এবং আমার মনে আছে যে তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পুরান ঢাকা থেকে যেটি আমরা বলি গেরিলা মিছিল নিয়ে বেরোতেন, কিন্তু এগুলো ভুলে গিয়ে আজকে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে, কারণ ওই যে জামাতের স্বার্থে আঘাত লেগেছে, তারা তো স্থানীয় নির্বাচন আগে কেন ইশরাক হোসেন বললেন, এখন সে তো দক্ষিণের মেয়রের মানে যদি ভোট হয় তার ধারে কাছে তো কেউ ছিল না ওই সময়, এখনো নেই, এখন তাকে কেন সে স্থানীয় নির্বাচন, এটা নিয়ে তো সেই চিন্তা করবে বেশি, নাকি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমার চিন্তা ভালো হবে, নাকি সে বেশি ভালো ভূমিকা রাখতে হবে, কারণ তার তো কাজই হলো জনপ্রতিনিধি নিয়ে কাজ করা, ওই যে স্থানীয় ওই যে কমিশনার যারা কিভাবে প্রক্রিয়া হয়েছে আগামীতে কি হবে, সে তো তার বক্তব্যটা ন্যাশনাল পর্যায়ে বক্তব্য, এবং সে যেহেতু মেয়র ইলেকশন করেছে সুতরাং সেখানে আমি আপনার কাছে একটা স্ট্রেট এই হলো আমাদের বর্তমান আমরা করে দিচ্ছি। এবং আপনি আরেকটি বিষয়, আমি আমাকে 2 মিনিট সময় চেয়ে নিলাম, শোনা এই আজকে ইশরাক হোসেন ভাইয়ের ব্যাখ্যা দিলাম। আপনি দেখেন, আমি আমাদের ওই কুয়েটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সংবাদ সম্মেলন ছিল, সেখানে বাংলাদেশের সকল মিডিয়া উপস্থিত ছিল, সেখানে একটি প্রসঙ্গক্রমে আর কি আমাদের চলছিল, সেখানে প্রসঙ্গক্রমে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আমি তো লাইভে বলতেছি, আপনার এটিএন বাংলা লাইভে বলতেছে, এবং এটা বলেই যাব যে তাদের চরিত্রটা উন্মোচন করার জন্য এবং কিভাবে বিভ্রান্ত করে, সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে, একজন সাংবাদিক খুব কাছ থেকে প্রশ্ন করেছে এবং সেটি লাইভও হচ্ছে, যে প্রশ্ন করেছে যে আপনি যে প্রশ্নটা প্রথম করেছেন সেটি যে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী আন্দোলন সহ সবাই আপনি একযোগে আন্দোলন করলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে অনৈক্য, এই অনৈক্য এটা কেন হলো, এটা এই পর্যায়ে এসেই আমি আমার, যেহেতু আমি আর আগে অনেকগুলো জবাব দিয়েছি, এখন আমার সাধারণ সভায় বক্তব্য দেবে, জবাব দিবে আমার প্রেস কনফারেন্সের কথাটা, হ্যাঁ প্রেস কনফারেন্স, তখন আমি তাকে বলে ফেলেছি যে না এটা শিবিরের দায়, স্ট্রেট বলে ফেলেছি, এবং সেটা শোনাও যাচ্ছে। আমি তো এখনো বলছি এই অনেকের দায়, আমি আপনার কাছে টকশোতে কিন্তু বললাম যে তারা দায়ী, আমি সেখানে বলে ফেলেছি এটা, কিন্তু ওই সামনেটুকু কাট করে দিয়েছে, কাট করে দিয়ে সবাই ভেবেছে কুয়েটের ঘটনায় আমি শিবিরের উপর দায় চাপিয়েছি, অর্থাৎ দায় চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের। আমি সবাইকে অনুরোধ করছি জাস্ট ওইটুকু শোনার জন্য, এভাবে আরেকটি বক্তব্য আমার কাটিং হয়েছে, আমি আপনাকে বলি, অর্থাৎ সামনে যদি প্রশ্নটা কেউ যদি শুনে তখন সেক্ষেত্রে প্রসঙ্গক্রমে বলতে পারবে না প্রেসিডেন্ট এটা বলতে পারে, কারণ আমি তো আমার ওপেন বক্তব্যে বলছি যে এই অনেকের জন্য আমরা তাদের গুপ্ত রাজনীতি, এবং এই যে একটু আগে ইশরাক হোসেন একটা ঘটনা উল্লেখ করলাম, এই ধরনের অপরাজনীতি, এবং তাদের যেখানে অবস্থান রয়েছে তামিরুল মিল্লাত বলেন কিংবা চট্টগ্রামের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে অপর কেউ কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার কোনো পরিবেশ নেই। এই বিষয়গুলোর কারণে আমি বলছি, কিন্তু আমি তো আর ব্যাখ্যা করতে পারছি না, কারণ আমার জবাবটা দিবে হলো আমার সাধারণ সম্পাদক। তাহলে আমি যখন বলে বলছি তার সামনে একটু কাটিং করে একদম প্রচার, তারপর রাতে বেলা দেখি যে এটা ভাইরাল, আমি আরেকটি শেষ করেছি, আরেক মিনিট চেয়ে নিলাম। আমি আমার বক্তব্যে আমার 1 জানুয়ারি আমাদের ছাত্র প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেই সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি লাইভে, সেখানে অনেক মিডিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে উপস্থিত, সেখানে আমি বলেছিলাম 16ই ডিসেম্বর এবং 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, এই উপলক্ষে পুরো বাংলাদেশে এই মিডিয়া কোথাও বলতে পারবো না যে চাঁদাবাজি হয়েছে, কারণ আমরা প্রোগ্রামগুলো ক্যান্সেল করেছি। কিরকম আগে যেরকম ছাত্রলীগ কি করতো, সারাদিন রাত দিন গান বাজিয়ে সকালবেলা গরু জবাই করতো, এই গরুর টাকাটা কোথায় থেকে আসে ভাই? আমরা সেখানে নিষিদ্ধ করেছি, কোনো কিছু চলবে না, বিজয় উৎসব আমরা অন্যভাবে পালন করব, কোনো প্রকার কোনো এই ধরনের উৎসব হবে না। 1 জানুয়ারি রাতের বেলা কেক আমরা নিজেরা কাটি নাই, আর কি বলবো ভাই, বাংলাদেশে পুরোটা নিষেধ করেছি। সকালবেলা তুমি তোমার সংগঠনের কিছু পরিচিতি জানা স্টুডেন্টরা জানা, সেই ধরনের কর্মসূচি নিয়েছি। আমি স্ট্রেট বলেছি 1 জানুয়ারি এবং 16ই ডিসেম্বর বাংলাদেশে কোথাও চাঁদাবাজি হয়নি। ওই যে 1 জানুয়ারি 16ই ডিসেম্বর কাট করে দিয়ে লিখেছে ছাত্রদলের প্রেসিডেন্ট বললেন কি যে বাংলাদেশে কোথাও চাঁদাবাজি হয়নি। আচ্ছা ভাই, যদি চাঁদাবাজি অল্প কিছু আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা না করতো, আমি 500 আমি রাকিব এবং নাসির সাধারণ সম্পাদক আমরা যে বহিষ্কার করলাম সিগনেচার দিয়ে, এগুলো তাহলে কেন করলাম আমরা?
আমরা তো নিজেরা স্বীকার করে নিচ্ছি আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছু ঘটছে এবং আমরা খুব কঠোর অবস্থানে পানিশমেন্ট দিচ্ছি। এটা আমরা প্রতিদিন প্রেস রিলিজ দিচ্ছি, দপ্তর থেকে প্রকাশ হচ্ছে। তাহলে আমি কি এই কথা বলতে পারি যে বাংলাদেশে কোথাও কিছু হচ্ছে না? আমি বলেছি 16ই ডিসেম্বর এবং ছাত্র লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী আগে যেমন হতো, আমাদের ছাত্রদের প্রতিষ্ঠাবার্ষিকী আমি পার্থক্য করে বুঝিয়ে দিয়েছি। এখন আপনি যদি এইভাবে বক্তব্য বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের যদি ভোট বাইন এটা করে, তাহলে এই দেশে কিভাবে সুষ্ঠু রাজনীতি আশা করেন, কিভাবে ঐক্যের আশা করেন? সেটি আমাদের আজকে লাইভ আমি এখন যা বললাম এখানে যদি কাট করে যদি আপনি চালাই দিতে পারেন, মিস্টার আকিব, সেটি আমাদের ক্ষেত্রে ঘটে থাকে। আমরা কোথাও কার সাথে কথা বলে যদি কাট পেস্ট করে দিও, আমাদেরকেও নানাভাবে। আমি একটা প্রশ্ন করে আমি রাশেদ খানের কাছে ছোট দুইটা প্রশ্ন যাব, তারপরে আমি বিরতিতে যাব। একটা প্রশ্ন, আপনি এখানে একেবারে লাইভে বসে যে কথাটা বললেন, সে কথাটি হচ্ছে গিয়ে যে আপনারা কোনো সময় ভবিষ্যৎ রাজনীতিতে ছাত্র দলের সমর্থিত হোক অসমর্থিত কাকে ক্লাস থেকে জোর করে নিয়ে বা তাকে তার হল থেকে জোর করে নিয়ে কোনো মিছিল মিটিং আপনারা ইনশাআল্লাহ আমরা করব, এলাও করব না, এটা করছি না, এটা নিয়ম। এইটা ছাত্রদলের পক্ষ থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ যাতে কোনো ছাত্র এবং সিট দখল, হল দখল বা ওই যে আমরা গেস্ট রুম কালচার এগুলি নিষিদ্ধ, গেস্ট রুম কালচার নিষিদ্ধ কনফার্ম এটা করছেন। আমি আপনাকে লাইভে ঘোষণা দিচ্ছি। এর জন্য আমি বলছি আমাদের ছাত্রদেরকে বুঝতে হলে আরেকটু সময় দিতে হবে। যখন জেনারেল স্টুডেন্টরা দেখবে এই যে এত অভিযোগ দেওয়া হয়েছে, ছাত্রদলকে বছরের উপর বছর যায়, এগুলো তো ছাত্রদল করে না, তখন আমরা পতাকা তোলে ইনশাআল্লাহ আশা করি আমাদের এই দেশ গঠনে এবং আমাদের ছাত্রদের সামনে আরো বৃহৎ কিছু পরিকল্পনা রয়েছে। বৃহৎ, আমি আবারও বলছি, বৃহৎ পরিকল্পনা রয়েছে। তবে কোনো অনৈক্য জড়ানো যাবে না। আমরা যেটা মিস্টার রাশেদ বললেন, আমি আগেই বলেছি, যদি ডাকসুর সঠিক নির্বাচনের সঠিক ফলাফল হতো হয়তো আমরা তাকে ডাকসুর জিএস হিসেবে বলতে পারতাম। তিনি যেটা বললেন যে এখন আমাদের ঐক্যের জায়গায় কোনো অনৈক্যের সুর হওয়া যাবে না। আমি মিস্টার রাশেদ খান আপনার কাছে যদি আসি, আপনি তো এখন বেশ বড় ডাট সাইটের জাতীয় রাজনীতিতে আপনি যুক্ত হয়েছেন। জোট করে নির্বাচন করবেন নাকি এককভাবে, কিভাবে চিন্তা করছেন? সেকেন্ড যদি আপনাকে প্রশ্ন করি, যেহেতু নতুন ছাত্র রাজনৈতিক সংগঠন হচ্ছেন, নাহিদ ইসলামের সহ আপনারা সহ একসাথে অনেক মিছিল মিটিং করেছেন, তার ডাকে সাড়া দিবেন কিনা তিনি যদি আপনাকে তার সাথে চায়? এই দুটি প্রশ্নের উত্তর সরাসরি দিলে আমরা বিরতিতে যাব। ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরের আগে রাকিব ভাইয়ের সাথে একটু অ্যাড করি। দেখেন, আমার কাছে যেটি মনে হয় যে এই মুহূর্তে ছাত্র সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলো সবারই উচিত গণহত্যার বিচারে আওয়ামী লীগের শাস্তির দাবিতে বা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিবন্ধন স্থগিত করা, যেটি হোক না কেন, এই বিষয়গুলোতে আসলে ফোকাস দেওয়া। এখন আমরা লক্ষ্য করছি যে আসলে এই বিষয়গুলোতে একদমই গুরুত্ব দেওয়া হচ্ছে না। যখন আপনি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলবেন, তখন এই বিষয়গুলো আসলে আড়ালে চলে যাবে। সুতরাং আমি সবার প্রতি আহ্বান রাখবো যে নিজেদের ভিতরে যে ধরনের সমস্যা জাতির সামনে এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে, এগুলো আসলে লুকিয়ে রাখেন, বরং গণহত্যার বিচারটাকে সামনে আনেন। তাহলে কিন্তু আপনাদের রাজনীতি দাঁড়াবে। গণহত্যার বিচারটাকে আড়ালে রেখে বাংলাদেশে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, আর ছাত্র অধিকার পরিষদ বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, এই বিষয়টাকে ফোকাস না করে আগামীর রাজনীতি আসলে কেউ করতে পারবে না। সুতরাং আমি তাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা যেমনিভাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য তৈরি করেছিলেন এবং ওই সময় আপনাদের মূল উদ্দেশ্য ছিল হাসিনার পতন এবং একই সাথে রাষ্ট্র সংস্কার, মানে শাসন ব্যবস্থার সংস্কার। তো এই মুহূর্তে আমাদের কি দরকার? এই মুহূর্তে আমাদের দরকার হাসিনাকে ফিরিয়ে আনা, তার আওয়ামী লীগের যে ধরনের পানিশমেন্ট দেওয়া দরকার এবং একই সাথে এই গণহত্যার বিচার। এই যে শহীদ, এত 2000 শহীদের বিচার যদি না হয়, আপনি কি রাজনীতি করবেন? আপনার রাজনীতি কেউ গ্রহণ করবে? কেউ গ্রহণ করবে না। সুতরাং আজকে আপনার এই জনপ্রিয় টকশো থেকে আমি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন সহ বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা গণহত্যার বিচারে গুরুত্ব দেন। দেখবেন ঐক্য এমনি সৃষ্টি হয়ে গেছে। আপনার যেহেতু লক্ষ্য ঠিক নাই, যে কারণে আপনি আবল তাবল বকেন, কখন কোথায় কি করতেছেন নিজে বুঝতেছেন না। লক্ষ্যটা ঠিক করেন যে আপনি এই মুহূর্তে 1 মাস কি কাজ করবেন, 2 মাস কি কাজ করবেন। আমার 6 মাস, আমি মনে করি আগামী 6 মাস ছাত্র সংগঠনগুলোর ক্যাম্পাসে বড় বড় মিছিল করা গণহত্যার বিচারে, ছাত্রলীগের নিষিদ্ধের দাবিতে। নিষিদ্ধ তো হয়েছে, কিন্তু ওরা এখন পর্যন্ত অনেকে ক্লাস করছে, ওরা ঠিক মানে ঘুরতেছে, ওরা অনেকে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যুক্ত হচ্ছে নানানভাবে, কিন্তু ওই এবং একই সাথে শিক্ষকরা যারা আওয়ামীপন্থী ছিল তারাও কিন্তু সেই বহাল তবিয়তে, অর্থাৎ এই যে ক্যাম্পাসগুলোতে ফেসিবাদ তন্ত্র এখনো পর্যন্ত জিয়ে রয়েছে, এটা ধ্বংসের জন্য কাজ করা।
এগুলো কিন্তু শিক্ষার্থী বান্ধব দাবি। এগুলো করেন যে সংগঠন এই বিষয়গুলোতে ফোকাস দিবে, ছাত্ররা কিন্তু সেই সংগঠনকে গ্রহণ করবে। শিক্ষার্থীরা এই যে এখন যে ধরনের বক্তব্য, আপনি কমেন্টগুলো চেক করেন ফেসবুকে, ইউটিউবে, শিক্ষার্থীরা মনে করে এগুলো অযৌক্তিক, খামাখা, এগুলো শিক্ষার্থীদের দাবির সাথে সংশ্লিষ্ট না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শিক্ষার্থীরা কি চায়। আপনারা তো বলছেন যে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, এবং সেই কল্যাণটা কি? শিক্ষার্থীদের এই যে ক্যান্টিনে এখনো পর্যন্ত খাবারের মান কিন্তু এখনো পর্যন্ত ভালো হয়নি। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আপনার যে ধরনের বৃত্তি বলেন, স্কলারশিপের ব্যবস্থা বলেন, অনেক গরিব শিক্ষার্থী আপনার টাকার অভাবে পড়াশোনা করতে পারতেছে না, ঠিকমতো খাইতে পারতেছে না। তাদের পাশে দাঁড়ান, খোঁজ নেন। আপনারা ছাত্র নেতারা আপনারা হলগুলোতে যান, যে খোঁজ নেন যে কোন শিক্ষার্থী কোন সমস্যায় আছে। আপনারা হলের রুমগুলো দেখেন যে রুমগুলোর কী অবস্থা। এই কাজগুলো করেন। আপনারা কি দাবিতে কি কাজ করছেন আই ডোন্ট নো। আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাবো, গণহত্যার বিচার 1 নম্বর ফোকাস করেন। গণহত্যার বিচারের বাইরে আর কোনো দাবি এই মুহূর্তে ছাত্র সংগঠনগুলো থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আরেকটি বিষয়, সেটি হলো অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। সেই বিষয়ে আপনারা গুরুত্ব দেন। যে ছাত্র সংগঠন গণহত্যার বিচার, আওয়ামী লীগের অপরাধের বিচার, বা আওয়ামীপন্থী শিক্ষকরা যারা দুর্বৃত্তায়ন করেছে, ক্যাম্পাসগুলো নষ্ট করেছে, তাদের বিচারের দাবিতে মাঠে নামবে, প্রকাশ্যে কাজ করবে, দেখবেন ডাকসুতে এরা ভালো করবে। আর যারা এই যে এখন যে মুহূর্তে যে বিতর্ক শুরু হয়েছে, যারা এই বিতর্কের মধ্যে বুঝে বা না বুঝে জড়িয়ে পড়বে, এরা কিন্তু নির্বাচনগুলোতে কিন্তু পিছিয়ে পড়বে। সুতরাং যদি প্রকৃতপক্ষে ছাত্র নেতা হতে পারে, একজন ডাকসুর নেতা হওয়া মানে বিশাল ব্যাপার। আপনি সারা জীবন ধরে বলতে পারবেন, মন্ত্রী এমপি হয়তো জীবন হইতে পারবেন, কিন্তু ডাকসুর নেতা কিন্তু বারবার হইতে পারবেন না। ওই পদটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং ওই দিকে আপনারা ফোকাস দেন। আর দ্বিতীয় যেটা হলো, দেখেন শিক্ষার্থীরা এখন কিন্তু ওই যে রাকিব ভাই যেটা বললো, এখানে ওয়াদা করলো, আই থিঙ্ক এটি খুব ভালো যে আমরা কোনোদিন গণরুম গেস্ট রুম কালচারে ফিরবো না, আমরা শিক্ষার্থীদেরকে জোরপূর্বক মিছিল মিটিংয়ে আনবো না। এখন দেখেন রাকিব ভাই নিচে যখন আসলো, তখন আমি দেখলাম যে সে মানে একা একা হাঁটতেছে, তার মানে কয়েকজন দেখা করতে আসছে, 4-5 জন মাত্র। তো আমরা ওই সময় দেখেছি সাদ্দাম যখন টকশোতে যাই, তো মনে হলো যে মিছিল নিয়ে আসছে। আপনারাও দেখছেন যে মিছিল নিয়ে আসছে আমাদের অনুষ্ঠানে, এই যে আসছে না। তো এই যে আপনার শিক্ষার্থীদেরকে ভেড়ার পালের মতন পিছনে না ঘোরানোর রাজনীতি, এটাই কিন্তু পরিবর্তিত পরিস্থিতির রাজনীতি। ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ কিন্তু ওই শোডাউনের রাজনীতি করছে না, এটা ভালো। কিন্তু এখন নিজেদের ভিতরে বিভাজনে জড়িয়ে পড়া, নিজেদের রাজনীতির জন্য কিন্তু তারা এক ধরনের কি বলবো আসলে অভিশাপ ডেকে আনবে। এই অভিশাপের মধ্যে যদি তারা যুক্ত হয়, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি আর যে প্রশ্ন করলাম সেটি হলো এই দুটো প্রশ্নের জবাব আপনার কাছে একটা বিরতি নিতে চাই। নিশ্চয়ই প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি এবং আমরা আবারও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সময় এখন ঐক্যের। এবং আমরা যেটা কথা বলছিলাম যে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা এই আলোচনায় আমাদের যে দুজন অতিথি, জনাব মোহাম্মদ রাশেদ খান, জনাব রাকিবুল ইসলাম রাকিব, দুজনেই থাকবেন। ছোটটা বিরতির পর আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে ফিরে আসছি। ইসমাইল মির্জাপুর শুভরাত্রির শেষ মুহূর্তের আলোচনায় এসেছি। আমরা ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কথা বলছিলাম এবং আমাদের সাথে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম। আমি মিস্টার রাকিব, আপনার কাছে একটা বিষয়, আমি মিস্টার রাশেদ খানের যে কথাগুলো, সে কথাগুলো বেশ ম্যাচিউর মনে হলো আমার কাছে, এবং তিনি একটা ঐক্যের কথা বললেন এবং বললেন যে এখন গণহত্যার বিচার করা, এবং তিনিও নিজে আপনার কাছে যেটি শুনে মুগ্ধ হলেন সেটি হচ্ছে যে আপনার কোনো গেস্ট রুম কালচার, ছাত্রদেরকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া, রাজনীতি করতে বাধ্য করা, সেগুলো আপনার করবেন যে অঙ্গীকার করেছেন, তাতেও তিনি কিন্তু সমর্থন দিয়েছেন। তো এই যে ঐক্যের জায়গাটা ধরে রাখতে না পারলে কিন্তু আমাদের যে ফ্যাসিজমের, সেই ফ্যাসিজমের বিরোধিতা যারা করেছে তারা কিন্তু নিজেরাও কিন্তু শঙ্কিত হতে পারে। আপনি কীভাবে দেখবেন শেষ মুহূর্তের আলোচনায়? ধন্যবাদ। আমি আবারও বিষয়টা উল্লেখ করছি যে ছাত্রদল এখনও করছে না, আগামীতেও করবে না। যে গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি, যে ছাত্র রাজনীতি যারা জেনারেল স্টুডেন্টরা ছাত্র রাজনীতি বিমুখ হয়ে পড়েছে এবং একটা রাজনীতির প্রতি ঘৃণা চলে এসেছে, সেই কাজগুলো কখনো ছাত্রদলের একজন কর্মী দ্বারা হবে না। যদি হয় আমরা তাতে ব্যবস্থা নিচ্ছি। এবং আমি অনুরোধ জানাচ্ছি, যদি বাংলাদেশে যেহেতু হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ জেনারেল স্টুডেন্ট এবং আমাদের নেতাকর্মীও কোনো একটি জায়গায় যদি এরকম হয়, আমি লাইভে আপনার জানাচ্ছি যে অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এটি হলো একটি বক্তব্য। এবং এই ধরনের ছাত্র রাজনীতি যদি আমরা চালু রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, এবং আমরা বেশ কিছু বললাম এক্সক্লুসিভ কিছু কর্মসূচির সামনে আমরা হাতে নিয়েছি, আমরা অচিরেই সেগুলো পাবলিশ করব। তো সেই কর্মসূচিগুলো যখন বাস্তবায়ন হবে এবং আমাদের মূল যে ফোকাস সেটি হলো দূষরের, এই ফ্যাসিস্টদের অন্যতম প্রধান দূষর যারা এই ফ্যাসিস্টকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন ভূমিকা পালন করেছে, সেই ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার, এটি আমাদের এখনকার মূল ফোকাস রিয়েলি। এবং আমরা খুব দ্রুততম সময় আবারও মার্চ ফর জাস্টিস আমরা কর্মসূচির মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে
আবারও আমরা আমাদের যারা ভিসি মহোদয় যারা রয়েছেন এবং যারা প্রিন্সিপাল মহোদয় রয়েছেন তাদের নিকট আমরা আবারও দাবি করব যে আপনার প্রতিষ্ঠানে যারা ছাত্রলীগের নেতাকর্মী যারা দীর্ঘদিন জুলাই আগস্ট আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে, 15.5 বছর হামলা মামলার সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এরা কিন্তু আরও প্রশ্রয় পাবে এবং তারা জানবে যে এরকম কোনো অপরাধ করে পার পাওয়া যায়, সেহেতু আগামীতে এদের যারা অনুসারী থাকবে তারা কিন্তু আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে। সেজন্য আমি যারা মাননীয় শিক্ষকবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এখন সময় যে তাদেরকে একটি বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া। যদি এই মুহূর্তে না নেওয়া হয় এটি ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে প্রধান বাধা হয়ে দাঁড়াবে এবং একটি শান্তিময় এবং জেনারেল স্টুডেন্টরা যে দৃষ্টিতে ক্যাম্পাসগুলোতে চায় সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণে প্রধান অন্তরায় হবে এই ধরনের গাফলতি এবং দীর্ঘ একেবারে শেষ অল্পটা ছোট্ট প্রশ্নের উত্তর দিবেন যে আপনি আপনার নেতা কর্মীদের জন্য কোনো মেসেজ রাখতে চান কিনা, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা মারামারি হানাহানি জড়া দেবে এবং যারা যদি কখনো কোনো কারণে চাঁদাবাজি বা সন্ত্রাস করবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আপনাদের দলের কেন্দ্রীয় অবস্থান থেকে আপনাদের অবস্থান কি? যে আমরা এটা বারবারই তাদেরকে অবহিত করছি এবং আনুষ্ঠানিকভাবে আমরা দপ্তরে ডেকে হোক, সেটা মিটিং করে হোক, আনুষ্ঠানিক এবং অনেক ক্ষেত্রে আমরা গিয়ে মিটিং করে আমরা এগুলো নির্দেশনা দিয়ে আসছি। তারপরও আবারও বলছি, ছাত্রদল পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে, পুরোপুরি। মানে যেহেতু আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, আমরা সদস্য ফরম ছেড়েছি, আমাদের একটা বায়োডাটা আমরা পুরোপুরি একটা ডাটা আপনাদের সামনে প্রকাশ করবো, আর কিছুদিন পর আমাদের কাজ সম্পূর্ণ হবে। এই ধরনের আমাদের পদধারী হোক কিংবা কর্মী হোক কিংবা সমর্থক হোক, কেউ যদি কোনো প্রকার অনৈতিক কাজে জড়িত হয়, লোভের বশবর্তী হয়ে সামান্য অপরাধ করে থাকে, আমাদের সংগঠন তারা করতে পারবে না। ছাত্রদলের পতাকা তুলে তাদের কোনো স্থান নেই, এটা আমি আবারও পরিষ্কার করলাম। ধন্যবাদ। মিস্টার রাশেদ, আপনার কাছে আছি, অনেকগুলি প্রশ্ন ছিল, আসলে সময় কাটতির জন্য করতে পারলাম না। আমি বলছিলাম নাহিদ ইসলাম যদি জোরে ডাকে তাহলে আপনি কি করবেন, এবং নির্বাচন নিয়ে আমি দেখলাম যে আপনি বেশ সোচ্চার রয়েছেন এবং আমরা দেখছি যে মনে হয় আপনাকে নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করতে আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি। তো আপনি কিভাবে দেখেন আপনার নিজের অবস্থান বা ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন জোট হচ্ছে সেই জোটে যদি আহ্বান পান সেভাবে আপনি যুক্ত হবেন কিনা? বা আরেকটা কথা যদি বলি যে এই যে কোটা আন্দোলনের শুরুটা আপনাদের হাত দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এই ক্রেডিটটুকু কতটুকু নিবার জন্য একটা কাড়াকাড়ি শুরু হয়েছে, এই সব কিছু মিলে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। দেখেন, এখনকার জনগণ, মানে এই সময়কার জনগণ, তারা কি চায়? তরুণ নেতৃত্ব। এবং তরুণ নেতৃত্ব যেভাবে আসলে দৌড়াতে পারে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে, মানুষের কল্যাণে, মানুষের জন্য ছুটে চলতে পারে, যারা একটু বয়সের কারণে নুইয়ে পড়ে তারা পারে না। যে কারণে মানুষ কিন্তু এখন নতুনত্বের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এবং আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি তো গ্রামগঞ্জে, আমি দেখেছি যে একজন মুরব্বী কাছে পেলে, যেহেতু টেলিভিশনে দেখে বা কথা শুনে, সে জড়িয়ে ধরতেছে। এই যে ভালোবাসা মানুষের তরুণদের প্রতি তৈরি হয়, শুধু আমার প্রতি না, আই থিঙ্ক রাকিব ভাই যখন গ্রামে যায় তার প্রতি কিন্তু মানুষের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ কি? কারণ তিনি কিন্তু মানুষের জন্য কাজ করতে পারেন, সেই এনার্জি তার ভিতরে আছে। আমাদের যারা সিনিয়র পলিটিশিয়ান তারা তাদের যৌবনকালে কিন্তু সেই কাজগুলো করে গেছেন। তা আমাদের দেশের একটা বড় প্রবলেম হলো যে আমাদের দেশের পলিটিশিয়ানরা মৃত্যুর আগে আসলে পলিটিক্স থেকে অবসর নেন না। এই কারণে দেখবেন যে মৃত্যুর আগে তারা কিন্তু এক ধরনের ঘৃণার পাত্রে পরিণত হন। কারণ আপনি যখন আপনার শেষটা টানবেন না, আপনার যখন শেষ রেখা থাকবে, আপনি মাথায় রাখবেন যে না, আমি আমার সেই শেষ 50 বছর আমি পলিটিক্স করব বা 60 বছর পর্যন্ত আমি এর ভিতরে কোনো অন্যায় করবো না, মানুষ যাতে আমাকে অভিশাপ না দেয়। কিন্তু আমাদের দেশের এই যে সমস্যাটা হলো, আমরা সারা জীবন পলিটিক্স করি, মানে আমরা মরে যাওয়ার পরে আবার আমার ছেলে থাকবে, সে এমপি হবে, মন্ত্রী হবে, এই ধরনের কালচার রয়েছে। তো এই কালচারের জায়গা থেকে আমার মনে হয় অভ্যুত্থানের পরে কিছুটা পরিবর্তন হয়েছে এবং আই থিঙ্ক 10 বছর পরে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আমি এই জন্য প্রত্যেকটা দলের প্রতি আমার এক ধরনের আহ্বান ছিল, আমি অনেক পাবলিক বক্তব্যে বলেছি যে যদি দলকে আসলে মানুষের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে টিকিয়ে রাখতে চান, তাহলে আসলে তরুণদেরকে অবশ্যই নমিনেটেড করতে হবে। শুধুমাত্র ওই মান্দাত্তার আমলের চিন্তা যারা করে তাদেরকে দিয়ে বা তাদেরকে সামনে রেখে আগামী রাজনীতি প্রতিষ্ঠিত করা যাবে না। সুতরাং এই মুহূর্তে আমি সিনিয়রদের বাদ দিতে বলছি না, আপনি 50% সিনিয়র রাখেন আর 50% তরুণ মিডিল এজের যারা আছে তাদের মাঝে বন্টন করেন। অর্থাৎ জাতীয় সংসদের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। আমরা আওয়ামী লীগের সময় কোনো ভারসাম্য দেখি নাই, আমরা এর আগেও দেখেছি অতীতের রাজনীতিতে খুব বেশি ভারসাম্য ছিল না। আই থিঙ্ক
এখনকার যারা লিডারশিপে রয়েছেন, বিএনপিতে বলেন, গণ অধিকার পরিষদে বলেন, অন্যান্য দল বলেন, আই থিঙ্ক সেই ভারসাম্য জায়গাটা আগামী জাতীয় রাজনীতিতে তৈরি হবে। আর আপনি যদি বললেন যে নাহিদ ইসলাম যদি জোটে ডাকে, দেখেন তরুণদের মানে তরুণদের এক হওয়ার কিন্তু একটি আলোচনা আছে, সবসময় থাকবে। মানুষ কিন্তু চায় যে তরুণরা আলাদা আলাদা দল না করে একসাথে কাজ করুক। তো আমাদের জায়গা থেকে সে ধরনের আলোচনা কিন্তু আমাদের ভিতরে হয়েছে যে ঐক্যবদ্ধভাবে কিভাবে দেশের কল্যাণে কাজ করা যায়। যেমনিভাবে এই আন্দোলনে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেন, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য সব তরুণরা কিন্তু আমরা একসাথে কাজ করি, যেটা ট্রু। অর্থাৎ নাহিদরা যেহেতু সামনে ছিল, তাদের সাথে সমন্বয় করে কিন্তু প্রত্যেকটা ছাত্র সংগঠন কাজ করেছে। আমরা যেহেতু তাদের সিনিয়র, আমরা যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মূল নেতৃত্বের জায়গায় ছিলাম, তো যখন কোটা আবার ফিরে আসলো, তখন আমাদের কাছে মনে হলো যে আমাদের সফলতা শেখ হাসিনা প্রতারণা করার চেষ্টা করছে, ভুলণ্ঠিত করার চেষ্টা করছে। তখন কিন্তু আমরাই সর্বপ্রথম মাঠে নেমেছি যে এই কোটা শেখ হাসিনা ফিরিয়ে আনলো, এটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আমাদের জায়গা থেকে আমরা সর্বত্র চেষ্টা করেছি। তো এই চেষ্টার কারণে আমরা নাহিদ যেহেতু আমাদের সাথে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে, আসিফ মাহমুদ আমাদের সাথে 2023 সাল পর্যন্ত ছাত্র রাজনীতিতে অন্তর্ভুক্ত ছিল, অনেকে আমাদের সাথে ছিল। তো সেই জায়গায় আসলে আমাদের জুনিয়ররা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। এখানে ক্রেডিট সবার, ক্রেডিট 2000 শহীদের, ক্রেডিট 30,000 আহত যোদ্ধা তাদের, ক্রেডিট প্রত্যেকটা ছাত্র সংগঠনের, শুধুমাত্র বৈষম্য বিরোধীর এককভাবে ক্রেডিট না। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, অন্যান্য আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, সবার ক্রেডিট। কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে এই সবার ক্রেডিটটা আসলে দেওয়া হচ্ছে না, সবাইকে সমানভাবে সম্মানিত করা হচ্ছে না। এই কারণে আমার কাছে মনে হয় যে এই যে বিভাজিত হওয়ার মূল কারণটা হলো গণ অভ্যুত্থানের প্রত্যেক স্টেক হোল্ডার তার মর্যাদা পায়নি। 7 কলেজের শিক্ষার্থীরা কি বলছে যে এই সরকার আমাদেরকে বঞ্চিত করেছে। যেখানে সমস্ত আন্দোলন বন্ধ হয়ে গেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো, সেখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3 জন ছাত্র উপদেষ্টা হয়েছে। এটা বৈষম্য না? অবশ্যই বৈষম্য। জাহাঙ্গীরনগরের ছাত্ররা সর্বপ্রথম ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে। তো আপনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিডারশিপ দিয়ে আপনি মানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারবেন না। সবাইকে মূল্যায়িত করতে হবে। যে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনার উত্থান, সেই বৈষম্য আমার কাছে মনে হয় যে আবার সৃষ্টি হয়েছে। সেই বৈষম্য যদি আমরা দূর করতে পারি, তাহলেই কিন্তু তরুণদের ভিতরে ঐক্য হবে এবং ঐক্যের ভিত্তি লাগবে না। আপনি আমাকে বললেন যে ভাই আপনি আসেন, চা খান, বসেন, এটা দিয়ে কি ঐক্য হয়? ঐক্যের জন্য অংশীদারিত্ব লাগে, ঐক্যের জন্য ভিত্তি লাগে। এই ভিত্তিটাই আমরা বলেছিলাম যে সবার মানে অংশীদারিত্বের সরকার, সেটা কিন্তু করতেছে না। এই যে সরকার এখন রাষ্ট্র সংস্কার করতে চায়, খুব ভালো কথা, রাষ্ট্র সংস্কার তো আমরা সবাই চাই। যখন এই সরকারের মানে শুরুই হয়নি বা সরকার গঠিত হয়নি, তার আগে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা কি বলেছি? আমরা বলেছি যে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবশ্যই রাষ্ট্র সংস্কার দরকার। শেখ হাসিনার সংবিধান, শেখ হাসিনার শাসন ব্যবস্থা জিয়ে রেখে, বিচার বিভাগ জিয়ে রেখে কোনোভাবেই আগামীর বাংলাদেশ যেই ক্ষমতা আসুক না কেন চালাতে পারবে না। যে কারণে কিন্তু প্রত্যেকটা দল কিন্তু সংস্কারের কথা বলেছে এবং এই সরকারে এখন সংস্কার করতে চাই, খুব ভালো কথা। কিন্তু সংস্কার আপনি কিভাবে করবেন, কোন পরিসরে করবেন? যেখানে আপনার প্রায় 48টি মন্ত্রণালয়, এখন একজন ব্যক্তি 2টা মন্ত্রণালয় চালাচ্ছে। একজন এপিএস আমাকে বলছিল, ভাই আমরা যখন এই মন্ত্রণালয়ে যাই তখন এই মন্ত্রণালয় ফাঁকা থাকে, তখন সচিব কি করে আমরা জানি না। তো এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয়? এই জন্যই বলছি উপদেষ্টা পরিষদ, যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে উপদেষ্টা পরিষদটা সংস্কার করেন। এই যে বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছে, এর মূলে হলো যে উপদেষ্টারা ঠিকমতো ফাংশন করছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি রেখে দিয়েছেন, সে তো এই 6 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে নাই, তাকে বাদ দেন, সবার আগে তাকে আউট করেন। অন্যথায় বাংলাদেশে যে চাঁদাবাজিগুলো বলেন, যেটা রাকিব ভাই খুব ভালো কথা, ভালো লাগলো যে এখনো পর্যন্ত 500 জন ছাত্র দলের নেতাকে বহিষ্কার করেছে। আমি মনে করি শুধু বহিষ্কারই শেষ না, ছাত্র দলের উচিত হবে আজকে রাকিব ভাই যাকে বহিষ্কার করলো, ছাত্র দলের নেতাকর্মীরা রাকিব ভাই সহ যদি ওকে পুলিশের হাতে তুলে দেয়, এই ছাত্র দলকে নিয়ে মানুষ গর্ব করবে। আমি মনে করি এই রকম দৃষ্টান্ত ছাত্র দলকে স্থাপন করতে হবে, ছাত্র অধিকার পরিষদকে করতে হবে, ছাত্র শিবিরকে করতে হবে। মানুষ কিন্তু এই পলিটিক্সটা চাই যে বিএনপি শুধুমাত্র নামে বহিষ্কার করলো, গণ অধিকার পরিষদ নামে বহিষ্কার করলো না, ওকে বহিষ্কারের সাথে সাথে ওকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। আমি আমার ঝিনাইদহ জেলাতে যখন গিয়েছি, ওইখান থেকে অনেক অভিযোগ আমার কাছে আসে। আমি যখন প্রত্যেকটা দলকে আমি অনেকগুলো প্রোগ্রামে বলেছি যে দলেরই হোক না কেন, একজন চাঁদাবাজ কোনো দলের হইতে পারে না, ওর নিজের স্বার্থের জন্য দল করতে আসে। সুতরাং আপনার দায়িত্ব, আপনি যদি আসলে আপনার সম্মান বাঁচাতে চান, দলের ইজ্জত রক্ষা করতে চান, তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে না। আগামীর রাজনীতি অত্যন্ত কঠিন হবে। সুতরাং ওই কঠিন রাজনীতি যদি, যে কঠিন রাজনীতি কঠিন বাস্তবতায় টিকে থাকতে চাইবে, তাকে এই ধরনের পরিবর্তনের রাজনীতি করতে হবে। আপনি আরেকটি প্রশ্ন যেটা করলেন সেটি হলো যে ক্রেডিটের বিষয়, মানে আমি বলেছি আসলে এটা একটা দুঃখজনক বিষয় যে আমাদের, যেটা আপনিও বললেন,
অনেক উপস্থাপক আমাকে বলে যে আপনাদের হাত ধরেই শুরু। এখন এই যে আমাদের বন্ধুরা যারা আছে দেখবেন 18 সাল শব্দটা উচ্চারণ করে না, কখনো বলে না যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের কারণে আপনার 24 সালের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে না, একটা বক্তব্য সারা দেশে ছড়িয়ে পড়েছে না যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে এইরকম কঠিন এবং এরকম সাহসী বক্তব্য কোনো নেতার কাছ থেকে আপনি পাননি, পাবেনও না। আমি ওই সময় যে সময় নুরুল হক নূরের বক্তব্য শুনি আমি থরথর কাঁপতেছিলাম যে কি বলে, রিমান্ডে থাকা অবস্থায় যে ছেলেটিকে এমনভাবে নির্যাতন করেছে যে নেতাকে, হ্যাঁ হাত হ্যান্ডকাপ পরানো, সেই ছেলে বলছে যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। আমরা নুরুল হক নূরকে 6 আগস্ট তাকে রিসিভ করার জন্য গিয়েছিলাম, সেই সময় রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান ভাই সহ যারা গ্রেপ্তার ছিল, বিএনপির নেতাকর্মীরা সেই সময় বহন নিয়ে যাচ্ছে। তো সেই সময় নুরুল হক নূরকে নিয়ে আমি এবং নুরুল হক নূর একই গাড়িতে, তখন সবাই বলছে যে নূর ভাই আপনি বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। আমরা ধাক্কা দিয়েছি। আর একটা ঘটনা বলি যে শিমুল বিশ্বাসের ভাই, আপন ভাই আমাদের অফিসে এসেছিল, তিনি বললেন যে নূর ভাই আমার মেয়েরা, আমার সহধর্মিনী, কোনোদিন আমরা বিএনপি কোনোদিন আন্দোলনে যাইনি, কিন্তু আপনার বক্তব্য শোনার পরে আমার মেয়েকে আমি ঘরে আটকে রাখতে পারি নাই। আজকে নুরুল হক নূরের এই বক্তব্য, এই সাহসী ভূমিকা, সেটার কোনো আপনার মর্যাদা আছে, সম্মান আছে? নাই তো ভাই। আজকে ছাত্র দলকে ওই সম্মানটা দেওয়া হয়নি, ছাত্র শিবিরকেও দেওয়া হয়নি। 2 দিন আগে দেখেন নাই যে বৈষম্য এবং ছাত্র শিবির তাদের ভিতরে যে ধরনের কন্দল, ক্রেডিট ভাগাভাগি নিয়ে একটা মানে সমস্যা, তো এইগুলো কিন্তু চলবে। আমার মনে হয় যারা এই অভ্যুত্থানের পরে সরকার গঠন করে তাদের মূল দায়িত্ব থাকে ঐক্য ধরে রাখা। তারা মূলত জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে, কিন্তু এই ঐক্যমত কমিশন গঠিত হওয়ার পরে অনৈক্য এবং বিভাজন আরো বেশি বেড়ে গেছে। জি জি, একেবারে আমরা শেষ, যদিও সময় একেবারে নাই, 10 সেকেন্ডে কিছু বলে শেষ করেন। 10 সেকেন্ডে আপনার একদম। আবারও এনশিওর করছি যে গতানুগতিক ধারার যে ছাত্র রাজনীতি সেগুলোকে আমরা পেছনে ফেলে এসেছি। আমরা এখন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। আমাদের যেন আমাদের কর্মের মাধ্যমে মূল্যায়ন করা হয়, কোনো সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডার মাধ্যমে যেন আমাদেরকে মূল্যায়ন করা না হয়। সবাই ধন্যবাদ। প্রিয় দর্শক, সবার আগে বাংলাদেশ, এবং আমরা ঐক্যের সুর শুনতে চাই, আমরা অনৈক্যের কোনো কথা আমরা জানতে চাই না, বুঝতে চাই না। আমরা চাই যে বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট একটা সন্ধিক্ষণের মধ্যে আমরা অপেক্ষা করছি, আমরা অবস্থান করছি। এই সন্ধিক্ষণ হচ্ছে আমরা গণতান্ত্রিক পথযাত্রায় অগ্রগামী হওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকা। সেই প্রত্যাশা করে আজকের আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভীষণ ভালো থাকবেন। মিস্টার রাশেদ খান, মিস্টার রাকিবুল ইসলাম রাকিব, দুজনকে ধন্যবাদ জানিয়ে, এবং প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি।